সুপ্রিয় দর্শক, মেহেরপুর প্রতিদিনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন শিক্ষা বিষয়ক অনুষ্ঠান শিক্ষা ভাবনাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষা ভাবনার আজকের অতিথি গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ ও আহ্বায়ক শিক্ষক কর্মচারী ঐক্য জোট গাংনী উপজেলা শাখা জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বপন স্যার। মেহেরপুর প্রতিদিন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার। আপনাকে ধন্যবাদ, মেহেরপুর প্রতিদিনকেও ধন্যবাদ। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। স্যার, আমরা মেহেরপুর প্রতিদিনের শিক্ষা ভাবনা অনুষ্ঠানে মেহেরপুর জেলার শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বান্ধব কর্মকর্তাদের নিয়ে আমরা মেহেরপুরের শিক্ষার বিভিন্ন সমস্যা এবং কিভাবে সমাধান করা যায় সেইগুলো নিয়ে আলোচনা করে থাকি। প্রথমে আপনার কাছে আমি জানতে চাইব আপনার একাডেমিক এবং প্রফেশনাল দিক সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। ধন্যবাদ উপস্থাপক এস.এম. রফিকুল আলম। ধন্যবাদ মেহেরপুর প্রতিদিন এই অনুষ্ঠানের যিনারা সহযোগিতা করে মেহেরপুর এর মতো একটা জেলাতে এরম একটা অনুষ্ঠান প্রচার করছে। এই জন্য মেহেরপুর প্রতিদিন কর্তৃপক্ষকে গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ গাংনী ও শিক্ষক কর্মচারী জোট গাংনী উপজেলা পক্ষ থেকে ধন্যবাদ। শিক্ষা ভাবনা একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা জাতির মেরুদণ্ড। আমার আসলে লেখাপড়া হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স শেষ করে পরবর্তীতে গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে আমার অধ্যক্ষ হিসাবে, আমি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসাবে আমার কর্মজীবন শুরু করি। তার মানে প্রতিষ্ঠান 2001 সাল থেকে আজকে 2025 সাল, নিয়োগ হয়েছে আমার 2003 সালে। এ হলো বর্তমান আমাদের পরিস্থিতি। ধন্যবাদ স্যার। বর্তমানে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আপনাদের যে কলেজ, ওখানে এইচএসসি বিএমটি কোর্স পড়ানো হয়। জি। তো আমি যতদূর জানি যে বিএমটিটা খুব বেশি পরিচিত না অনেক ক্ষেত্রে। এই বিএমটি কোর্স সম্পর্কে যদি একটু বলেন। সেটা হলো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রথমে এটাকে বিজনেস ম্যানেজমেন্ট বিএম হিসাবে বাংলাদেশে এটা প্রচলন করে। কিছু সময় পরে যেহেতু টেকনিক্যাল বোর্ডের আন্ডারে হওয়াতে এইটাকে টেকনোলজি ফ্লেভার দেওয়ার প্রশ্নে সরকার দৃঢ়তা আনে যে কারিগরি শিক্ষাটাকে বাংলাদেশের বেসমেন্ট ধরেই শিক্ষাকে এগিয়ে নিতে হবে। তখন কারিগরি শিক্ষা বোর্ড বিএমটি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি কোর্সটা হিসাবে সংযোজন করে। পরবর্তী টাইমে এই বিএমটি বর্তমান চলমান আছে। চলমান থাকার প্রেক্ষিতে এই বিএমটি যে পর্যায়ে আমাদের লোকাল এবং সারা বাংলাদেশে পরিচিত হওয়ার কথা ছিল, আসলে এটা হয়নি বলতে কোনো জিনিসকে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রচারের জন্য সরকারকে এগিয়ে আসতে হবে শিক্ষা পরিবারকে, এগিয়ে আসতে হবে সাধারণ মানুষের মধ্যে। এগিয়ে আসা তখনই জোটে যখন হলো এই শিক্ষাটা গ্রহণ করে এই শিক্ষার ভবিষ্যৎটা কোথায় নিয়ে গেলে এর সুফল পরিবার, ছাত্র এবং রাষ্ট্র সহজেই পাবে, তখন এর ব্যাপকতা আসে। এই শিক্ষাটা কিন্তু ওইভাবে ব্যাপকতা আসেনি, কর্মপরিধিও ওইভাবে বাড়েনি। না বাড়ার কারণেই এটাকে আমরা কখনো টেকনিক্যালও বলতে পারছি না পুরোপুরি, আবার জেনারেলও বলতে পারছি না। এই দোদুল্যমান অবস্থার কারণেই কিন্তু এই শিক্ষাটা ওইভাবে পরিচিতি লাভ করেনি। বিএমটি একটি কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পর্যায়ের একটি কোর্স। এখানে আসলে কোন লেভেলের শিক্ষার্থীরা ভর্তি হয় এবং এদের ভবিষ্যৎ, উচ্চশিক্ষার ক্ষেত্রে এদের ভবিষ্যৎটি কেমন? ধন্যবাদ। বিএমটিতে লেখাপড়া করে আমাদের বাংলাদেশের একদমই নিপীড়িত, দরিদ্র, অতি দরিদ্র পরিবারের ছেলেরা এবং আনুপাতিক হারে মেধা যারা একটু দুর্বল প্রকৃতির স্টুডেন্ট, তারাই মূলত এইখানে ভর্তি হয়। কিন্তু এইখানে ভর্তি হওয়ার পিছনে তারা যে পরিবারকে যে জায়গাটাকে নিয়ে আসতে চায়, সেই জায়গাটা হলো এইটা শিখে আসলে কি করবে,
এইটা মূলত কমার্স বেজের একটা অংশ, বিজনেস ম্যানেজমেন্ট, ব্যবসায় ব্যবস্থাপনা। আমাদের এসএসসিতে সারা বাংলাদেশে বিশেষ করে গাংনীতে এসএসসিতে কিন্তু কমার্স প্রায় বন্ধের দিকে। রাইট। এই কমার্স বন্ধ হওয়ার কারণে ওই স্টুডেন্ট আমাদের বিএমটিতে তো নেই, আর্টসে থেকে এসে কমার্সে এখানে ডাইভার্ট হয়। আর্টস থেকে কমার্সে ডাইভার্ট হতে গেলে পারে স্বাভাবিক কারণে ও তো অ্যাকাউন্টিং, ও তো ফিনান্স, ও তো ব্যাংকিং, ও তো এগুলা বোঝে না, যার কারণে আমরা আনুপাতিক হারে স্টুডেন্ট কিন্তু বিএমটিতে কম পাচ্ছি। স্যার, এখানে আরেকটি প্রশ্ন আসে যে আপনি আপনার কথা থেকে এই সূত্র ধরে আমি বলছি যে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থী কিন্তু খুবই কম, অন্যান্য জেলার মতো মেহেরপুর জেলাতে কম। এটার আসলে কারণটা কি? যে বাণিজ্য যেখানে বিশ্ব এগিয়ে চলছে, এখানে কিন্তু বাণিজ্যে স্টুডেন্ট বেশি হওয়ার কথা, সেখানে কমে যাচ্ছে কেন? চমৎকার, জাস্ট ঠিক জায়গায় নক করেছেন। সেটা হলো যে আমাদের বিশেষ করে আমরা যারা ভারত লাগোয়া জেলা, এখানে বিজনেস বা ব্যবসায়িক বা শিল্প প্রতিষ্ঠান একদমই শূন্যের কোঠায়। রাইট। এই ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিজনেস শিল্প প্রতিষ্ঠান শূন্যের কোঠা হওয়ার কারণে আমাদের এই স্টুডেন্ট লেখাপড়া করে এরা কিন্তু ওই শিল্প প্রতিষ্ঠানের চাকরিটা একদমই শূন্য মাত্রায় পৌঁছে যায়। এই কারণে এই পরিবার আর স্টুডেন্টরা এই শিক্ষাটা গ্রহণ করতে চাচ্ছে না। এটা একটি কারণ। এটা একটা কারণ। বর্তমানে আমরা যতদূর জানি যে স্বতন্ত্র কলেজ হিসেবে মেহেরপুর সদর, গাংনী উপজেলা এবং মুজিবনগর কলেজে মুজিবনগর উপজেলায় 3টি কলেজ বিএম শাখা রয়েছে, এবং এর বাইরেও জেনারেল যে কলেজগুলো অথবা মাদ্রাসায় এখানেও কিন্তু আপনাদের বিএমটি কোর্স আছে। তো সব মিলে মেহেরপুর জেলায় কারিগরি এই যে বিএমটি কোর্সের মানে লেখাপড়াটা নিয়ে যদি কিছু বলেন। চমৎকার। সেটা হলো কারিগরি শিক্ষা কিন্তু একটি বিকল্প শিক্ষা। মূল শিক্ষা হলো জেনারেল, তারপরে কারিগরি। তাহলে বিকল্প শিক্ষাকে যদি উৎসাহ তৈরি করার জন্য গভর্নমেন্ট ওই টাইপের এগিয়ে না আসে, তাহলে বিকল্প শিক্ষা মানুষ গ্রহণ করতে চায় না। শুধু শিক্ষায় না, বিকল্প যে জিনিসই হোক সেটার প্রতি গভর্নমেন্টকে, রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। হলে পরে তখন সেই বিকল্প শিক্ষাটার বা নিতে পছন্দ করবে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, হলো যে কারিগরি কথাটা শুনলেই আমাদের সমাজে কোনোভাবেই মনে করে যে কারিগরি মানে একটা সর্বনিম্ন পর্যায়ে, একটু দুর্বল এই টাইপের স্টুডেন্ট এখানে ভর্তি হয়। সমাজ এবং পরিবার ওই টাইপের একসেপ্ট করে না। এই একসেপ্ট না করার কারণে ওই ছেলেটা যখন কেউ জিজ্ঞেস করে অভিভাবক, বাবা কোথায় পড়ো, ওরে কারিগরি, তখন ও নাক ছিটকায়। এই কারণে, এই নাক ছিটকানোর কারণে আমাদের এই স্টুডেন্টরা সমাজ একটা হেয় প্রতিপন্ন হওয়ার মতো দাঁড়ায়, যার কারণে সমস্ত পরিবারে বা সব শ্রেণী পেশার অভিভাবকরা কারিগরি পড়াতে চায় না। এজন্য কারিগরি পড়াতে হলে পারে অবশ্যই রাষ্ট্রকে এই কারিগরি শিক্ষাটা যে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিক্ষা, এইটাকে প্রমাণ করাতে পারলে, প্রচার করতে পারলে পারে মানুষ কারিগরি পড়বে। আপনি জানেন যে আমাদের কিছুদিন আগে এইচএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে, এবং আমরা দেখতে পেলাম যে অন্যান্য যে কোনো বছরের তুলনায় চলতি বছরের এইচএসসি যে রেজাল্ট আমরা সেখানে কিন্তু অকৃতকার্যের হারটি খুবই বেশি, এবং বিশেষ করে আমরা যশোর বোর্ডের অধীনে মেহেরপুর জেলা অনেকটা পিছিয়ে আছে। গত বছরের তুলনায় কিছুটা ভালো করেছে, কিন্তু তারপরে কিন্তু পিছিয়ে আছে। তো আপনার কাছে আমি জানতে চাইছি যে আসলে এই পিছিয়ে যাচ্ছে কেন মেহেরপুর জেলা? বিভিন্ন ক্ষেত্রে রেজাল্টের ক্ষেত্রে, পাবলিক পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে কয়েক বছর একটু স্লো মনে হচ্ছে। এটা কি মনে হচ্ছে আপনার কাছে? একটা চমৎকার প্রশ্ন। আমি যারা এই লাইভে আছে সকলকেই এইটা শেয়ার করার জন্য এবং এটা প্রচার করার জন্য আমি অনুরোধই করছি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য উপস্থাপককে। সেটা হলো যে আমাদের যশোর বোর্ডে এই বছর এসএসসি রেজাল্ট হয়েছিল 50%। জি। তাহলে 50% হলে পরে আমার কলেজের সারাউন্ডিং যে 4-5টা শিক্ষা প্রতিষ্ঠান আছে মাধ্যমিক, একটা স্কুলে পাশ করেছে 6 জন, ছাত্র 30 জন, একটা স্কুলে 8 জন, ছাত্র 45 জন, একটা স্কুলে 5 জন, ছাত্র 25 জন। তাহলে এই 25 জন, 5 জন, 8 জন, 6 জন যদি পাশ করে, তাহলে বিএমটিতে ভর্তি হবে কয়জন? শিক্ষার্থী আসবে কোথা থেকে? শিক্ষার্থী পাবো কোত্থেকে? শিক্ষার্থী তো নেই।
এই যে শিক্ষার্থী কম পাশ করার জন্য আমার যেটা মনে হয়েছে, গাংনী এবং মেহেরপুরের ডিসি মহোদয় এবং ইউনো মহোদয়ের প্রতি আমার একটু বক্তব্য আছে। বক্তব্যটা হলো এই যে মেহেরপুর এবং গাংনীতে সম্ভবত সিসি ক্যামেরা দ্বারা পরীক্ষা নেওয়া হয় কেন্দ্রগুলোতে। এই সিসি ক্যামেরাটা থাকলে পরে স্বাভাবিক কারণে একটা ছাত্রের মধ্যে ভীতি কাজ করে, যেটা সারা বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে হলো সিসি ক্যামেরা পরীক্ষা হয় কিনা আমার জানা নেই। কিন্তু যখন একটা ছাত্র, আমাদের তো একদম লোকালিটি, আমরা তো একদম বাংলাদেশ রিমোট এরিয়ার মানুষ, মেহেরপুর জেলা ইন্ডিয়ার সাথে আমাদের বসবাস, সেই ক্ষেত্রে এই টাইপের স্টুডেন্ট যখন শোনে যে পরীক্ষার হলে সিসি ক্যামেরা আছে, তখন একটা ভীতি কাজ করে। আমার মনে হয় যে এই 50% পরীক্ষার ক্ষেত্রে এটাও একটা ভীতি। আমরা তো আমাদের এটার কারণ সরকারের তো ম্যাজিস্ট্রেট আছে, তারপরে হলো ইউনো স্যাররা আছে, এসিল্যান্ড স্যাররা আছে, এনারা তো পরীক্ষা তদারকি করেও। এর পরেও যখন সিসি ক্যামেরা দিয়ে কন্ট্রোলিং করে মেহেরপুর থেকে অথবা উপজেলা অফিস থেকে, কিছু হলে পারে একটু বা ছেলে নড়লো, সেটাও মনে হয় রিপ্লে হয়। এটাও একটা ভীতির কারণ। এটা যদি সারা বাংলাদেশে যদি পরীক্ষা পদ্ধতি একই রকমের হয়, তাহলে পারে কি আনুপাতিক হারে যদি ঢাকা বোর্ডে যদি 70% হয়, তাহলে পরে আমার মনে হয় যে যশোর বোর্ডেও তার বৃদ্ধি হওয়া উচিত। এই ক্ষেত্রে আমার মনে হয় যে পরীক্ষা পদ্ধতির একটু পরিবর্তন, 1। 2 নম্বর হলো শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রধানরা আছে, টেস্ট পরীক্ষায় পাশ না করে পরীক্ষা দেওয়ার প্রবণতা, টেস্ট পরীক্ষায় পাশ করার পরে স্টুডেন্টদের বাড়িতে যেটা হোম ভিজিট বলা হয়, টিচাররা যদি হোম ভিজিট উৎসাহ করে, সেটাও মনে হয় আমার পরীক্ষা রেজাল্ট ভালো হওয়ার কারণ হয়ে দাঁড়াবে। সেই ক্ষেত্রে অভিভাবক, ছাত্র, শিক্ষা প্রতিষ্ঠান লিঙ্ক রোডে যদি এই কাজটা করা যায় আরো বৃদ্ধি হয়। আরেকটা কারণ আছে, আমার গত উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহ ছিলেন। প্রীতম সাথে আপনারা লাইভে দেখেছেন, প্রীতম শাহ স্যার প্রত্যেক বাড়িতে এসএসসি পরীক্ষাতে প্রত্যেকবারে রাত 12টা পর্যন্ত, এবং অভিভাবকরা এত উৎসাহ পেয়েছে, এত আনন্দিত হয়েছে যে যখনই প্রশাসন, বিদ্যালয়, অভিভাবক, ম্যানেজিং কমিটি সকলেই যখন ছাত্রের টেস্ট পরীক্ষা পরে যখন এটা হবে, বাড়িতে হোম ভিজিট হবে, আমার মনে হয় যে রেজাল্ট বৃদ্ধি করা এটা সম্ভব। আপনি বিএমটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, আপনাদের যে বিএমটি কোর্সটি আছে, কোর্স ডিজাইনটা হলো ফার্স্ট ইয়ার ফাইনাল বোর্ড পরীক্ষা, সেকেন্ড ইয়ারও বোর্ড পরীক্ষা, কিন্তু জেনারেল কিন্তু একটি বার বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আপনাদের ক্ষেত্রে কিন্তু 2 বার অংশগ্রহণ করতে হয়। এবং আপনাদের যে সাবজেক্টগুলো এখানে যেমন কমার্স রিলেটেড, আবার এর বাইরেও কিছু সাবজেক্ট আছে, তো এই কোর্স গুলো নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা, যে এই কোর্স ডিজাইন নিয়ে? হ্যাঁ, চমৎকার। সেটা হলো যে আমাদের কোর্স এবং জেনারেলের কোর্স, আমার কাছে যেন মনে হয়েছে যে আমাদের কারিগরি বিএমটিতে বা পলিটেকনিকেও যে শিক্ষার কারিকুলাম পদ্ধতি, সেটা হলো সেমিস্টার বা ইয়ারলি সেমিস্টারটা একটা ছাত্রের জন্য সবচেয়ে শুভনীয় একটা বিষয়। আমি 1 বছর লেখাপড়া করলাম, আমি পরীক্ষা দিলাম, পাস করে রেজাল্ট থেকে গেল, সেকেন্ড ইয়ার পরীক্ষা দিলাম, সেকেন্ড ইয়ার বই পড়লাম। কিন্তু জেনারেলে কিন্তু 2 বছর পড়ার পরে আবার ফাইনালে যায় ফার্স্ট ইয়ার বই আবার পড়তে হয়। এটা আমার কাছে খুব একটা সুবিধা মনে হয় না। কিন্তু বিএমটিতে এটা ভালো, কিন্তু বিএমটির কোর্সের সাথে যে বিজনেস ম্যানেজমেন্ট এবং টেকনোলজি যেটা ইনটেক করা হয়েছে, তাহলে টেকনোলজিটা এখন পর্যন্ত বিএমটিতে ওই পরিমাণ ওইভাবে অন্তর্ভুক্ত হয়নি। তাই আমার মনে হয় যে আমি দৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষকে, যে বিএমটি যখন লাগানো হয়েছে, তখন বিএমটির সাথে আমাদের যে কোর্সটা আধুনিকায়ন, অর্থাৎ পলিটেকনিক এবং ডিপ্লোমা, অথবা যেহেতু আমাদের দেশে জনসংখ্যা হলো অত্যন্ত বেশি, তাহলে মানব সম্পদ হলো আমাদের রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ সম্পদ। আমি সম্পদই মনে করি। এই সম্পদকে আমাদের দেশে কাজে লাগানোর কিন্তু খুব একটা জায়গা নাই। তাহলে আমাদের একমাত্র জায়গা হলো এই মানব সম্পদকে বিদেশে আমাদের পাঠানো। তাহলে এই বিদেশে যে কোয়ালিফিকেশন বা যে কাজের মানুষ প্রয়োজন, সেই টাইপের ট্রেন আপ করে এই বিএমটি প্রতিষ্ঠান যদি আমরা যোগ করে দিই সিলেবাসটা, যে চীনে লোক নেয় কেমন, থাইল্যান্ডের লোক নেয় কেমন, সৌদি আরবের লোক নেয় কেমন, জাপানের লোক নেয় কারা, কি কেমন নেয়, ওই ট্রেড ওয়ারি যদি আমরা এই কলেজগুলোতে যোগ করি, তাহলে আমাদের গ্রামের ছেলেরাও কিন্তু বিদেশে যায়
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, রাষ্ট্র স্বাবলম্বী হবে। এই কারণে এই যে সিলেবাসটা একটু সংশোধন করে যুগোপযোগী করার জন্য আমি কর্তৃপক্ষ অনুরোধ করছি। এই বাংলাদেশে করোনার আবির্ভাবের পর থেকে আমরা দেখতে পাই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে এই বিএমটি কোর্সে বা কারিগরির ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী ভর্তির হার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। আবার সকল প্রতিষ্ঠানেই কিন্তু আগে উপবৃত্তি ব্যবস্থা চালু ছিল। করোনার পর থেকে কিন্তু বেশ কয়েক বছর আমরা জানি যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বা আপনাদের প্রতিষ্ঠানগুলোতে উপবৃত্তি বন্ধ ছিল, যদিও চলতি বছর গত বছর থেকে আপনাদের উপবৃত্তি চালু হয়েছে। তো এই যে শিক্ষার্থী ভর্তি কমে যাচ্ছে এবং এখন যে উপবৃত্তি চালু হচ্ছে, এই এখন শিক্ষার্থী ভর্তির ব্যাপারে বা আরো বৃদ্ধি করা সম্ভব কিনা বা আপনারা সে চেষ্টা করছেন কিনা? হ্যাঁ, আসলে শিক্ষা ভাবনা নিয়ে আলোচনা করতে গেলে পারে চমৎকার চমৎকার কিছু আইডিয়া আমাদের মাথার মধ্যে আসে। মাথার মধ্যে আসতে গেলে পারে সবচেয়ে অবাক ব্যাপার হলো যে কারিগরি শিক্ষা যারা পরিচালনা করছে, যারা হলো এইটার মেকানিজমার বা সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করে, তারা হলো জেনারেল। অবাক ব্যাপার, কারিগরি শিক্ষার যারা ভাবনা চিন্তা করবে, কারিগরি শিক্ষা যারা নীতি নির্ধারণ করবে, তারা যদি কারিগরি রিলেটেড হয় তাহলে এটা কিন্তু মডিফাই হয়, কিন্তু এর নিয়ন্ত্রণ করে হলো জেনারেল টিচার, জেনারেল শিক্ষকরা। তাহলে কারিগরি শিক্ষা কিন্তু দিন দিন কিন্তু বিশেষ করে বিএমটি কিন্তু দিন দিন কিন্তু আশঙ্কাজনক কমে যাচ্ছে। উপবৃত্তি চালু ছিল, মাঝখানে হুট করে উপবৃত্তিটা বন্ধ হয়ে গেল। 5 বছর উপবৃত্তি বন্ধ হওয়ার কারণে স্টুডেন্ট এই শিক্ষা বিমুখ হয়ে জেনারেল শিক্ষায় চলে গেল। কারণ বাড়ির পাশে একজন ছাত্র যখন বলে যে খালা আমার তো উপবৃত্তির টাকা এসছে, তোমার আসেনি? তো বলতে কই আমার মেয়ের তো আসেনি। বলে কেন, কোথায় পড়ে? বলে কারিগরিতে পড়ে। কারিগরিতে পড়ে তাহলে তোমার উপবৃত্তির টাকা পায় না। যখনই একই জায়গায় দুইটা জিনিস টাকা পাচ্ছে, এটা টাকা পাচ্ছে না, ওইখান থেকে কিন্তু কারিগরি শিক্ষাটা বিমুখ হচ্ছে। আপনি বলতে চাচ্ছেন এটা নেগেটিভ ইমপ্যাক্ট হয়েছে, নেগেটিভ একটা ইমপ্যাক্ট হচ্ছে। জি, নেগেটিভ স্বাভাবিক। এটা দরিদ্র পরিবারের একজন হলো ছাত্র বা ছাত্রী, সে যখন তার আরেক ভাই টাকা পায়, আরেক ভাই টাকা পায় না, এটা একটা স্বাভাবিক কারণে হয়েছে। এইটা আবার নতুন করে আবার উপবৃত্তি আমাদের ইমপ্রুভ করেছে। আসলে কারিগরি শিক্ষাকে সমাজ থেকে দূর করতে হবে, যে কারিগরি শিক্ষা মানে ওই টাইপের খারাপ শিক্ষা না। কারিগরি শিক্ষা সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা। এটা সমাজকে, রাষ্ট্রের প্রচারটাকে এটা দ্বিগুণ বৃদ্ধি করতে হবে। কারিগরি শিক্ষার সম্মানিত অধ্যক্ষ যারা আছেন এবং যারা শিক্ষক মন্ডলী আছেন, অনেকেই অভিযোগ করে থাকেন যে আমরা দীর্ঘ সময় চাকরি করলেও আমাদেরকে পর্যাপ্ত ট্রেনিং দেওয়া হয় না। যেখানে মাদ্রাসা বলেন, টেকনিক্যাল বলেন, বিশেষ করে ভোকেশনাল যারা বা জেনারেল শিক্ষায় যারা আছেন, তাদের কিন্তু নিয়মিত ট্রেনিং হয়। কারিগরিতে শিক্ষকরা ট্রেনিং পান, এ বিষয়ে যদি আপনার কিছু বলেন। এটা চমৎকার। কারিগরি বিশেষ করে বিএমটি যারা এই লাইভটা শুনছেন তারা অবাক হয়ে যাবেন, যারা শুনে সবাই অবাক হবেন যে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আমরা 2001 সালে এই বিএম শিক্ষা চালু করি। তখন আমরা 20টা কম্পিউটার নিয়ে অন্যান্য ইনস্ট্রুমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করি। আজকে 2025 প্রায় শেষের দিকে। তাহলে বলেন যে 2001 থেকে 2025-এর মধ্যে একটি ইনস্ট্রুমেন্ট কিন্তু গভর্নমেন্ট বা কারিগরি বোর্ড বা কারিগরি অধিদপ্তর বা কারিগরি মন্ত্রণালয় উক্ত প্রতিষ্ঠানে অদ্যাবধি কোনো ইনস্ট্রুমেন্ট প্রদান করে নাই। খালি ইনস্ট্রুমেন্ট প্রদান করে নাই, এখানে থেমে নেই। আবার কি হয়েছে, যেসব টিচাররা টিচিং পিরিয়ডে আসছে, এই টিচার গুলাকে টেন আপের মিনিমাম কোনো ব্যবস্থা করে নাই। তাহলে একটা টিচার, কম্পিউটারের টিচার, সে কিন্তু বাংলা বা অন্য সাবজেক্টে পড়া। সেই সময় 2001 সালে সে ডিপ্লোমা করে এসে কম্পিউটার টিচার হয়েছে। তাহলে ওই ডিপ্লোমা করে এসে একটা মানুষ 2001 সালে থেকে 25 সাল পর্যন্ত একটা ট্রেনিং পেল না, বা ট্রেনিং পেলেও হয়তো অন্যান্য প্রতিষ্ঠানে ওই লেভেলে পায় না। কিন্তু যেটা আমাদের সিলেবাস ভিত্তিক যে ট্রেন আপটা, এইটা কারিগরি বোর্ডে দেওয়া উচিত ছিল, এটা বোর্ডে দেয়নি। আর টিচারদেরকে বিশেষ করে প্রতিষ্ঠানের এই যে আপনার হলো যে বিল্ডিং, প্রতিষ্ঠানের বিল্ডিং অবকাঠামোর যে উন্নয়ন অদ্যাবধি প্রতিষ্ঠানে হয়নি। ইদানিং কিছু কিছু প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরে ইদানিং হলো বিল্ডিং এসছে। তাহলে আজ 21 বছর 22 বছর পরে এসে
বা 25 বছর পরে এসে এই বিল্ডিং এর মুখ দেখছে। তাহলে এই প্রতিষ্ঠানটা, একটা ছেলে পাশের একটা কলেজে পড়ছে, 5 তলা বিল্ডিং, ছাদের নিচে অনেক জায়গায় এসিও আছে, জি, ফ্যান আছে। আর আমাদের প্রতিষ্ঠানে 25 বছর আগে থেকে সেই আধা পাকা টিনের ঘরের মধ্যে সে পড়াশোনা করছে। তো স্বাভাবিক কারণেই ওই ছেলেরা মেন্টালি ওইখানে যেতে পছন্দ করে। ধন্যবাদ। আরেকটি বিষয় যে আমরা জানি যে আপনি একটি শিক্ষক সংগঠনের উপজেলা পর্যায়ের আহ্বায়ক, আর শিক্ষক কর্মচারী ঐক্যজোট। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার সংগঠন শিক্ষকদের কল্যাণে আসলে কি কি পদক্ষেপ আপনার গ্রহণ করে থাকেন? গাংনী উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোট আর হলো কলেজ শিক্ষক সমিতি। আমি যেহেতু একটা কলেজের প্রধান, কলেজ শিক্ষক সমিতিতে আমরা 3টা নীতি নিয়ে আমরা হলো এগোচ্ছি। 1 নম্বরটা হলো যে কলেজ শিক্ষক সমিতি, প্রথমটা হলো একটা মানুষ যখন অবসরে যাবে, অবসরে গেলে সম্মানজনক তার একটা বিদায় অনুষ্ঠান, আর যদি সমর্থ হয় আমরা কিছুটা হলেও আর্থিক একটা অনারিয়াম, তাৎক্ষণিক একটা অনারিয়াম ওনাকে হলো আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। 2 নম্বরটা ছিল হলো পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করা। আমরা যারা গাংনী মেহেরপুরের কলেজ শিক্ষক সমিতির টিচাররা আছি বা শিক্ষক টোটাল শিক্ষক সমিতি আছি, আমরা যদি এই সমিতিটা করি তাহলে পারস্পরিক সম্পর্কটা বৃদ্ধি হবে। মিটিং মিছিল সেমিনার গুলো যে হবে, আসলে এর সাথে পরিচয় হবে, এর সাথে কথা হবে। কথাতে কি হবে, এমন এমন দুরূহ কিছু রোগ আছে, দুরূহ ব্যাধি আছে, যেটা যদি আমি শেয়ার করি যে সমিতিতে এসে যে আমার হলো ওয়াইফের বা আমার পরিবার অমুক লোকটা এই রোগ হয়েছে, দেখা যায় অনেক শিক্ষকের মধ্যে কারো না কারো শিক্ষক ডাক্তার আছে, কারো না কারো নার্স আছে, কারো না কারো বড় বড় অফিসার আছে। সেই হেল্পটা পাওয়ার জন্য আমরা পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে কিন্তু এই বৃদ্ধিটা হয়েছে এবং এত চমৎকার হয়েছে। আমাদের একটা ক্যান্সারের রোগী ছিল, যেই আমরা সমাজে বলছি সাথে সাথে বলতে সিএমএস আমার হলো ভাইয়ের মেয়ে আছে, ওইখানে পাঠিয়ে দাও, সেখানে কেমন টেমন সব দিয়েছে। আর আপদ বিপদে পড়লে আর হলো আপদকালীন তাৎক্ষণিক একজন শিক্ষক অ্যাক্সিডেন্ট হতে পারে, ক্যান্সার হতে পারে, ওর চেয়ে হার্টের সমস্যা হতে পারে, বড় ধরনের কোনো সমস্যা যদি হয়, তাৎক্ষণিক সেই শিক্ষককে আমরা সকলে মিলে আমরা কিছু পয়সা করে উঠায় তাকে তাৎক্ষণিক আর্থিক বেনিফিট বা আর্থিক সহযোগিতা করার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা সফল হয়েছি। ধন্যবাদ। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন সংগঠন মানেই কোনো না কোনো দলের একটা সরাসরি লেজুর বৃত্তি থাকে। তা আপনাদের শিক্ষক সংগঠন এরকম কোনো সমস্যা আছে কিনা আপনাদের? আসলে বাংলাদেশের প্রেক্ষাপট খুব জটিল। জটিল বলতে, একটা গভর্নমেন্ট যখন মার্চ করে তখন ওই গভর্নমেন্টের কাছ থেকেই সুযোগ সুবিধা নিয়েই শিক্ষক সমাজ থেকে শুরু করে সমস্ত সমাজ এবং রাষ্ট্র কিন্তু সেটা নিয়ে সমস্যা, কিন্তু সরাসরি সরাসরি কোনো শুধুমাত্র একটি দলের পারপাস সার্ভ করে এরকম কোনো না। আমাদের সংগঠনের পেশাজীবী সংগঠন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষক সমিতি, কোন দলের কিন্তু নাম লোগো নিয়ে আমরা কিন্তু শিক্ষক সমিতি করি না, এটা পেশাজীবী। যেমন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, কলেজ শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি, এই সব সমিতি মিলাই কিন্তু আমরা বাংলাদেশ শিক্ষক ঐক্য জোট, যেখানে কোন দলের সাথে কিন্তু আমাদের সরাসরি লোগো আমরা ব্যবহার করি না। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে পেশাগত উন্নয়নের জন্য আপনাদের সংগঠন থেকে শিক্ষকদের যে পেশাগত উন্নয়ন বা পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আপনাদের সংগঠন ট্রেনিং বলেন বা এই জাতীয় কোনো ব্যবস্থা করে থাকেন কিনা? একজন শিক্ষক হিসাবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইন্টারনালি যে কিছু বিষয় নেই তা না, আমাদের যে সমস্ত শিক্ষকরা ট্রেনিং করে আসে, যেমন টিটিসিতে আছে, তারপরে আমাদের বগুড়া কম্পিউটারের ট্রেনিং সেন্টার আছে, ওইখান থেকে যে ট্রেনিং গুলো এরা করে আসে, ট্রেনিং করে আসার পরে আমরা সমিতির অফিসে কোনো এক সময়তে সেই শিক্ষকের সাথে কথা বলে তার কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে আমরা শেয়ারিং সিস্টেমে ওই ট্রেনিংটাকে ট্রেন আপ করি। জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা যেহেতু একটি সংগঠনের আপনি দায়িত্বে আছেন গাংনী উপজেলা শাখার, পাশাপাশি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আপনি,
অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের সাথে করে, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বা শিক্ষা বিভাগের সাথে সমন্বয় করে জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আপনাদের আন্তঃযোগাযোগ গুলো আছে কিনা, বা এই ব্যাপারে আপনার কোনো পদক্ষেপ গ্রহণ করেন কিনা? ইতিমধ্যেই আপনি নিজে এবং গাংনী মেহেরপুরে মানুষ দেখে থাকবেন যে মেহেরপুরে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, মেহেরপুর বিশ্ববিদ্যালয়। এই মেহেরপুর বিশ্ববিদ্যালয় অতি দ্রুত চালুকরণের জন্য, যাতে মেহেরপুর জেলার, বিশেষ করে মেহেরপুর জেলার ছাত্ররা ইন্টারমিডিয়েট পাশ করে বাড়িতে থেকেই যাতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারে, জি। এজন্য ভিসি মহোদয়ের সাথে আমরা 2 বার ওনার সাথে আমরা সিটিং দিয়েছি। এবং আমাদের যিনি এই উপদেষ্টা পরিষদের যিনি দায়িত্বে ছিলেন, আমাদের সাংবাদিক মনির হায়দার সাহেব, জি। উনি হলো সিনিয়র সচিব পদমর্যাদায়। পদমর্যাদায়, ওনার সাথেও আমরা কথা বলেছি যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়টাকে অতি শীঘ্রই এটাকে আমাদের একাডেমিক কার্যক্রম চালু করার জন্য। এবং ডিসি মহোদয়ের সাথে আমরা কথা বলেছি। আমাদের আগে যে ডিসি সাহেব ছিল, আমরা ইউনো মহোদয়, গাংনীর ইউনো মহোদয়ের সাথেও আমরা একটা কথা বলেছি, যাতে আমাদের গাংনী এবং মেহেরপুরে মানসম্মত শিক্ষা যাতে ছাত্র পাই। আমরা গতদিন কিন্তু ডিসি স্যারের মিটিং এ বলেছি যে বর্তমান সময়ে কিন্তু এই সমস্ত নেশাজাতীয় দ্রব্যর চেয়েও গুরুত্বপূর্ণ ভয়াবহ খারাপ দ্রব্য হলো মোবাইল। জি। এই মোবাইলটা বিশেষ করে আসরের পর থেকে রাত 11টা পর্যন্ত কোনো স্টুডেন্ট ব্যবহার করতে পারবে না। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মোবাইল ছাত্র নিয়ে যেতে পারবে না। এই ব্যাপারে অফিসিয়ালি ইউনো স্যার বা ডিসি স্যার চিঠি করা যায় কিনা, এ ব্যাপারে আমরা প্রস্তাব দিয়েছি। স্যার আপনারা ভেবে দেখেন, যদি আমরা এটাও নিয়ন্ত্রণ করতে পারি, তাও কিন্তু শিক্ষার গুণগত মান পরিবর্তন হবে। তার মানে আপনি একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে বা একটি সংগঠনের প্রধান হিসেবে পেশাগত উন্নয়ন এবং শিক্ষার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আপনারা জেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা প্রশাসনের সাথে আপনারা সমন্বিতভাবে কাজ করছেন। জি। আরেকটি বিষয় যে এই গত এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ডে এবং কারিগরি শিক্ষা বোর্ডেও মেহেরপুর জেলা যেহেতু রেজাল্টে অনেক পিছিয়ে, আপনার পরবর্তীতে আগামী বছর যারা পরীক্ষার্থী তাদের ভালো করানোর জন্য আপনারা কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করছেন কিনা? আমরা, আপনি শুনলেও অবাক হবেন যে আমার কলেজে এবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে 55 জন। জি। তে নিয়মিত ক্লাসে উপস্থিতির হার খুবই কম। রাইট। কম হওয়ার কারণে আমি প্রত্যেকটা টিম ওয়ার্ক করেছি, 3টা টিম করেছে আমার শিক্ষক সমন্বয়ে। জি। এবং আমি একটা অঙ্গীকারনামা করেছি। সেই অঙ্গীকারনামায় অভিভাবক এবং শিক্ষক আর ছাত্র, এই ওই অঙ্গীকারনামাতে গিয়ে সারা তার বাড়িতে গেছে, বাড়িতে যে অভিভাবক এবং ছাত্রকে একসাথে বসাই অঙ্গীকার আমরা সই করাইছি যে আপনার ছেলে এবং আপনার ছাত্র প্রতিনিয়ত প্রতিষ্ঠানে যাবে। যদি প্রতিষ্ঠানে না যায়, যদি তার রেজাল্ট বা ফল বিপর্যয় হয়, সেজন্য আপনি পিতা হিসেবে দায়িত্বে থাকবেন এবং আপনার সাথে আমাদের টিচার মোবাইলে কানেক্টিং করবে। অনেকে বাড়ি থেকে বের হয়ে আসে যে আমরা কলেজে যাচ্ছি, কিন্তু বাস্তবে যায় না, কিন্তু কলেজে না যেয়ে বাজারে আড্ডা মারে। জি। তখন যে ছাত্ররা আমাকে ফোন করি, তখন বলে যে না, আমার মেয়ে বা আমার ছেলে তো স্কুলে কলেজে গিয়েছে। এই কারণে আমরা মনিটরিং সেল করে অভিভাবকের কাছ থেকে সেটাকে স্বাক্ষর নিয়ে এসেছি এবং কন্টিনিউ পরিবারের সাথে আমরা যোগাযোগ রাখছি। এটাই মানে আপাতত আমার গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় যে আপনি এর আগে বলেছেন যদিও, যে টেস্ট পরীক্ষা, সামনে যে নির্বাচনী পরীক্ষা আছে আপনাদের, এই নির্বাচনী পরীক্ষায় যারা অকৃতকার্য হবে তাদেরকে যদি ফাইনালে ফর্ম ফিল আপ করতে না দেওয়া হয়, তবে কিন্তু শিক্ষার গুণগত মান কিন্তু বৃদ্ধি পাবে, বা যারা পরীক্ষার্থী দেবে তারা ওই যোগ্যতা অর্জন করে কিন্তু পরীক্ষা দেবে। আগামীবার যারা টেস্ট পরীক্ষা দেবে, আপনার প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনার কাছে আমার জানার আগ্রহ যে এই নীতিটা আপনারা বাস্তবায়ন করবেন কিনা, বা বোর্ড থেকে বা সরকারের থেকে এরকম কোন নির্দেশনা আপনাদের কাছে আছে কিনা এই নীতিটা বাস্তবায়ন করার ক্ষেত্রে? সেটা হলো যে যেহেতু প্রথম ধাপে সবকিছু টাইট দিতে গেলে পরে কিন্তু কোনটা ছিঁড়ে যাবে। জি জি। যার কারণে আমরা একটা সেমিনার করেছি। সেমিনারে বলেছি যে আমরা একটা প্রিটেস্ট পরীক্ষা নেব, জি। টেস্টের আগে একটা প্রিটেস্ট নেব। এই প্রিটেস্ট নেওয়াটাতেই আমরা অভিভাবক, শিক্ষক এবং ছাত্রকে আমরা কনফার্ম করব যে তোমরা যদি প্রিটেস্টেড যদি রেজাল্ট না হয়,
যদি তোমরা প্রিটেস্টে যদি 33 বা 50 পাস মার্ক যদি না হয় তাহলে তোমরা পরীক্ষা দিতে পারবে না। সতর্ক, এটা একটা সতর্ক। সতর্ক। জি। যখন আমরা প্রিটেস্টে এই কথাটা আমরা স্টুডেন্ট এবং অভিভাবককে বলবো, তখনই প্রিটেস্ট পরীক্ষা দেবে। প্রিটেস্ট পরীক্ষা দিয়ে দেখা যাবে যে আনুপাতিক হারে পরীক্ষার রেজাল্টটা বেড়ে যাবে। জি। বেড়ে গেলে পরে টেস্টে গেলাম, টেস্টে গেলে পরে আবার এই কথাটা ইমপ্লিমেন্ট করা সহজ হবে। এই কারণে আমরা দুইটা টেস্ট এবং প্রিটেস্টের মধ্য দিয়ে যারা পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট পাবে না, যারা ফল বিপর্যয় হবে, তাদেরকে কোনোভাবেই পরীক্ষা দিতে দেওয়া হবে না। এই নীতিতে অটল থাকতে হবে। আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে শিক্ষা প্রশাসন যারা আছেন বা বোর্ড কর্তৃক এরকম কোন নির্দেশনা আপনাদের কাছে আছে হ্যাঁ, কিনা? বোর্ড এই বছর কিন্তু নতুন নির্দেশনা দিয়েছে জি। যে কোয়ান্টিটি, অর্থাৎ শিক্ষা বেশি পাস না, যার যতটুকু খাতায় লিখে অর্জিত মানে হবে কোয়ালিটি অর্জন করার সেই জন্য নামের মধ্যে কোয়ালিটি হলো এই মুহূর্তে ইম্পর্টেন্ট। বেস্টটা। আরেকটি বিষয় জড়িত যে আপনারা শিক্ষা প্রশাসনে যারা আছেন, আমাদের এই যে শিক্ষার্থী অনুপস্থিতির হার কিন্তু বিশেষ করে কলেজ পর্যায়ে কিন্তু খুবই কম। তা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন বা শিক্ষা প্রশাসন, ওনারা কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করেন কিনা এই বিষয়গুলো নিয়ে? আপনাদের সাথে এগুলো নিয়ে কাজ করেন কিনা বা সমন্বয় করেন কিনা? ইতিমধ্যে যে তোমার গাংনীতে আমার অবস্থান, জি। গাংনীর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন স্যার আমাদের একজন সুদক্ষ এবং অত্যন্ত ট্যালেন্ট এবং চৌকুশ যে অফিসারের মধ্যে বলেন, এই ভদ্রলোক ওই প্রথম শ্রেণীর মানুষ। ওনার সাথে কিন্তু আমার প্রতিনিয়তই কিন্তু এই বিষয়ে কথা হয় এবং উনি কিন্তু এই শিক্ষা বিষয়টা নিয়ে প্রতিটা সময় কিন্তু একটা পজিটিভ ধারণা এবং পজিটিভ দিক, যে যত কষ্টই হোক না কেন একটা জাতিকে উন্নত করার জন্য সর্বপ্রথম যে কাজটি আমাদের সকলকে মিলে করতে হবে তার নাম হলো শিক্ষা। দীর্ঘ সময় কিন্তু এই দেশে শিক্ষা কিন্তু একদমই প্রায় মৃত্যুর কাছাকাছি, একদম মৃত্যুর কাছাকাছি। সেইখান থেকে আসলে মূল ব্যাপারটা হলো যে কোনো রাষ্ট্র যদি গুরুত্বপূর্ণ কোনো জিনিস না চায়, পাবলিকের কাছ থেকে সহজে আদায় করে নেওয়া যায় না। রাষ্ট্রকেই চাইতে হবে যে আমি এই ভালো জিনিসটা আমি গ্রহণ করতে চাই, তখন সেটা জনগণের মধ্যে দেওয়া সহজ হবে। বর্তমান সময়ের যে সরকার, এই সরকার কিন্তু শিক্ষা বান্ধব সরকার। এনারা বলছেন কোয়ালিটি ইম্পর্টেন্ট, কোয়ান্টিটি ইম্পর্টেন্ট নয়। ইতিমধ্যে রেজাল্ট বিপর্যয় যেটা দেখা গিয়েছে, তো আমার মনে হয় যে স্থানীয়ভাবে প্রশাসন কিন্তু আমাদের সহযোগিতা করছে এবং আমরা স্থানীয় প্রশাসন যেভাবে আমার সাথে লেগে আছে, শুধু এর সাথে যদি আমরা থানাকে একটু ইনক্লুড করতে পারি, যে মাগরিবের পর থেকে আমরা রাত 11টা পর্যন্ত কোনো চায়ের দোকানে, বাজারে, কোনো দোকানে, মার্কেটে কোনো স্টুডেন্ট বসতে পারবে না। যদি থানা যদি এসপি সাহেব যদি একটা অফিসিয়ালি নির্দেশ দেয় যে কোনো স্টুডেন্ট পড়ার টাইমে বাইরে কোনো বাজারে বসতে পারবে না, এটা কিন্তু খুব সহজেই বাস্তবায়ন করা সহজ হবে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে সদ্য প্রকাশিত মেডিকেলের একটি রেজাল্ট হলো এবং মেহেরপুর জেলা কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমার জানা মতে যথেষ্ট ভালো করে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল বলেন, বুয়েট বলেন। তো আমার জানা মতে এ পর্যন্ত চলতি বছর কিন্তু 7 জন, আমার তথ্য কম বেশি হতে পারে, আমার জানা মতে অন্তত 7 জন মেহেরপুর জেলা থেকে মেডিকেলে চান্স পেয়েছে। তো মেহেরপুর জেলার উচ্চ শিক্ষার ক্ষেত্রে মেহেরপুর ছেলেরাদের সম্পর্কে আপনি যদি কিছু বলেন, বা শিক্ষার্থীদের নিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ। আমি ছাত্রদেরকে বিশেষ করে বাবা বলেই বলি, স্টুডেন্টদেরকে আমি মা বলেই বলি। সেটা হলো যে পৃথিবীর যে সভ্যতার ইতিহাস, পৃথিবীর যে পরিবর্তনের ইতিহাস, যে রাষ্ট্র যেভাবেই পরিবর্তন হয়েছে তার মূলেই কিন্তু ছিল হলো শিক্ষা। শিক্ষা ছাড়া কোনো জাতি, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো ব্যক্তি কোনোভাবেই পরিবর্তন হতে পারে না। যেহেতু এই ধারণাটা মেহেরপুর জেলার অভিভাবকরা অলরেডি গ্রহণ করেছে যে আমার ছেলে যদি বড় অফিসার, বড় শিক্ষিত না হয়, তে আমার সমাজ বা আমার কোনো পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে মেহেরপুরের মানুষ এটা যেহেতু একসেপ্ট করতে সম্ভব হয়েছে এবং যার কারণে একটু ছোট্ট জেলা, এই বছরে আমাদের 7 থেকে 8 জন সম্ভবত আমাদের মেডিকেলে চান্স পেয়েছে। এটা মেহেরপুরবাসীর জন্য অত্যন্ত গৌরবের। যার কারণেই আমি মেহেরপুর, বিশেষ করে মেহেরপুরবাসী সহ সারা বাংলাদেশের যারা বিদেশিও আছে তাদেরকে আমি অনুরোধ করে বলতে চাই
যে যদি নিজেকে বদলাতে হয়, যদি রাষ্ট্রকে বদলাতে হয়, সমাজকে বদলাতে হয়, এর মূল মন্ত্র হলো ওয়ানলি ফর শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। অতএব শিক্ষাকে আমাদের একবেলা ভাত খাওয়ার আগেই শিক্ষা খেতে হবে আগে, তারপরে ভাত খেতে হবে। এই জায়গাটায় আসতেই হবে। এই প্রত্যয় যদি আমরা সকলে মিলে নিই, খুব সহজে একটা জাতি গঠন করা, একটা শিক্ষিত সমাজ গঠন করা, শিক্ষিত রাষ্ট্র গঠন করা খুব সহজ হবে। ইতিমধ্যে আপনি একটি প্রসঙ্গক্রমে এসছে যে এখনকার যারা শিক্ষার্থী আছে মোবাইলের অপব্যবহার, মোবাইল ব্যবহার করার মধ্যে আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো দোষ দেখি না, কিন্তু এর অপকারিতা হচ্ছে এটার ব্যবহারটা অস্বাভাবিক যদি তারা বেশি ব্যবহার করে বা শিক্ষার বাইরে যদি অন্য কাজে তারা ব্যবহার করে, সেটা কিন্তু খারাপ। তো এখন শিক্ষার্থীরা কিন্তু অস্বাভাবিক ভাবে ঝুঁকে পড়ছে, এই একটি দিক। আরেকটি দিক হলো যে মেহেরপুর জেলা কিন্তু সীমান্তবর্তী জেলা। আমাদের একটি তরুণ শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু মাদকের দিকেও অনেকটা ঝুঁকে পড়েছে। এই দুইটি বিষয় আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? সমসাময়িক যুগে সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা হলো মোবাইল এবং মাদক। এটা কিন্তু আমাদের বর্তমান যে ডিসি স্যার একটা উক্তি দিয়েছে যে জিরো টলারেন্সের মধ্যে রেখেছে হলো একটা মানুষের নৈতিক চরিত্র, অর্থাৎ ঘুষ দুর্নীতির বিপক্ষে, আর একটা হলো যে আমাদের মাদক এর বিপক্ষে। আসলে মাদক যে জাতি, সমাজ এবং রাষ্ট্র শেষ করে দেয়, এই জায়গাটা থেকে আমি বারবার যে কথা বলার চেষ্টা করছি সেটা হলো যে কোনো প্রশ্নেই একদম নিপীড়িত গ্রামের যে মানুষটি, আমি ওনাকে অনুরোধ করি যে মাদক এবং মোবাইল এবং নৈতিক চরিত্র, এই তিনটার প্রশ্নে আপোষ করা কোনোভাবেই যাবে না। গেলে পরে আপনি ক্ষতিগ্রস্ত না হলেও আপনার পরবর্তী জেনারেশনটা ক্ষতিগ্রস্ত হবে, আপনি ক্ষতিগ্রস্ত না হলেও আপনার পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে, আপনার পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে প্রশাসনকে আমি বারবার যে কথাটা বলি, প্রশাসন এবং পাবলিক, আমরা যারা পাবলিক, প্রশাসন এবং পাবলিককে যদি আপনি এক জায়গায় আটকাতে না পারেন, সমন্বয় করে, তাহলে সমাজে কিন্তু যে অস্থিরতা বেড়ে যাবে। আপনার বাড়ির পাশের যে ছেলেটা যে মাদকাসক্ত, এটা কিন্তু ওসি সাহেব বা এসপি বলতে পারবে না, এটা বলতে পারবে ওই গ্রামের যে মেম্বার, ওই গ্রামের যে সমাজসেবক, ওই গ্রামের যে মহিলা মেম্বার। তাহলে এই মানুষগুলা যদি ওই সমাজ পরিবর্তনের জন্য হাত না দেয়, এসপি একজন, ডিসি একজন, ইউনো একজন, ওসি একজন, তাহলে পরে আজকে গাংনী উপজেলায় প্রায় 3 কোটি ভোটার, তাহলে 3 লাখ ভোটার, সম্ভবত 3 লাখ ভোটার, 3 লাখ ভোটারের পরও যে বাচ্চারা আছে, একজন ওসি সাহেব কেউ নিয়ন্ত্রণ করবে? তাহলে এটা নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র দরকার হলো স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার আর সমাজসেবক। এই তিনটা মিলেই যদি আমরা একটা সুন্দর সমাজ গঠন করি, মাদক মুক্ত সমাজ গঠন করি, মাদক মুক্ত দেশ গঠন করি, এবং নৈতিক চরিত্র, আপনি অস্ত্র দিয়ে অন্য কিছু দিয়ে আপনি নৈতিক চরিত্র প্রদান করতে পারবেন না। এটা মানুষ ঘুষ খাবে, চুরি করি, একমাত্র পিস্তল দিয়ে আপনি ঘুষ খাতে পারবেন না। সচেতনতা, আপনাকে অবশ্যই নৈতিক চরিত্র দিয়ে ঘুষ খাওয়াটা হারাম। তার বিবেক যখন প্রশ্ন করবে তখন যে ঘুষটা খাবে না, খারাপ কাজ করবে না। এই কারণে নৈতিক শিক্ষাটা পাশাপাশি প্রশাসনের উদ্যোগ, পাশাপাশি সমাজ সংস্কারের মানুষগুলোকে ডেকে নিয়ে সেমিনার করে, সিম্পোজিয়াম করে এটাকে প্রভাব বিস্তার করতে হবে। ইনশাল্লাহ আমরা একদিন ভালো জায়গায় যাব। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম শিক্ষা ভাবনা, মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন শিক্ষা ভাবনা। শিক্ষা ভাবনার আজকে সম্মানিত অতিথি জনাব আবুল কালাম আজাদ স্বপন স্যার, অধ্যক্ষ গাংনী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এবং আহ্বায়ক শিক্ষক কর্মচারী ঐক্যজোট। স্যার, আপনার কাছে সর্বশেষ আমার জানতে চাওয়া যে একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে, অধ্যক্ষ হিসেবে আপনি আছেন, পাশাপাশি একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন, শিক্ষা বান্ধব শিক্ষা নিয়ে কাজ করা, শিক্ষকদের নিয়ে কাজ করে একটি সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্যজোট, এই দুইটি জায়গা থেকে আগামীতে আপনি একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে মেহেরপুর জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে, শিক্ষাকে আরো এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তা যারা আছেন, প্রশাসনের সাথে যারা যুক্ত আছেন, আপনারা যারা প্রতিষ্ঠান প্রধান আছেন, আরো কিভাবে সর্বশেষ যে আপনারা সমন্বয় করতে পারেন এটাকে এগিয়ে নেওয়ার জন্য? ধন্যবাদ। আমি
যারা প্রতিষ্ঠান প্রধান, জি। বিশেষ করে আমার একটা বক্তব্য আছে, প্রতিষ্ঠান প্রধান যদি শুধু মনেই করে যে আমি এই প্রতিষ্ঠানের প্রধান, আমার সব আন্ডারে, আমার হুকুমে কথা এরা নড়াচড়া করবে, এই জায়গা থেকে প্রতিষ্ঠান প্রধানকে বের হতে হবে। জি। একজন প্রতিষ্ঠান প্রধান হলো কোনো সময় অফিস সহকারী, একজন প্রতিষ্ঠান কখনো নাইট গার্ড, একজন প্রতিষ্ঠান প্রধান কখনো পিয়ন বা এমএলএসএস, একজন প্রতিষ্ঠান কখনো অ্যাডমিনিস্ট্রেটর। অর্থাৎ একজন প্রতিষ্ঠান প্রধানকে আপনি এক কথায় বলতে পারেন যে আমাদের চিরাচরিত নিয়মে যে গোল আলু যেটাকে বলেন, এই টাইপের একজন প্রশাসক ভূমিকা পালন করবে, যেখানে যে পর্যায়ে লাগাবে সে সেই পর্যায়ে বেস্ট করবে। এবং প্রতিষ্ঠান প্রধান এইভাবে যদি তৈরি হয়, তাহলে আমাদের যে কথাটা আপনি বললেন এটা খুব সহজেই সমাধা করা সহজ। সর্বশেষ বক্তব্য হলো, ভালো কাজ করার জন্য আপনার সবথেকে যেটা বড় সম্পদ, টাকা পয়সার প্রয়োজন নেই, ভালো কাজ করার জন্য একটি ভালো মন যথেষ্ট। সর্বশেষ আপনার কাছে আমাদের আজকে শিক্ষা ভাবনা থেকে জানতে চাওয়া যে মেহেরপুর জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক আলাদা 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 আলাদা। তাহলে শিক্ষকদের সাথে শিক্ষা প্রতিষ্ঠানের সর্বপ্রথম সম্পর্ক হবে বন্ধুত্ব। একটা মানুষকে জোর করে কিন্তু কাজ করিয়ে নেওয়া যায় না, একমাত্র ভালোবাসায় পারে যে কোনো মানুষকে যে কোনো একটা কাজ করিয়ে নেওয়া। এই কারণে একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে অনুরোধ হলো যে টোটাল শিক্ষক স্টাফকে সাথে নিয়ে ভালোবাসার বন্ধনের তৈরি করে একটি শিক্ষা পরিবার তৈরি করতে হবে। ছাত্রকে সর্বপ্রথমে ভাবতে হবে যে আমি যেখানে পড়তে এসেছি এরাই হলো আমার আগামী দিনের স্বপ্ন দেখানোর ভবিষ্যতের আলো, এনারাই হলো আমার আগামী দিনের মুকুট পরার আলো, এরাই হলো আমাকে তৈরি করার একমাত্র হাতিয়ার। এই সম্মান বোধ যদি কোনো ছাত্র ছাত্রী নিজের মধ্যে যদি প্রলেপ নিতে পারে, ওই ছাত্র ছাত্রী আমি মনে করি টিচারদের আশীর্বাদে অনেক বড় কিছু হবে। অভিভাবকের দায়িত্বটা হলো অনেক গুরুত্বপূর্ণ। অভিভাবকের দায়িত্ব হলো সকালবেলায় বা বিকেলে বা রাত্রে তার ছেলের সাথে বা মেয়ের সাথে সর্বপ্রথম তাকে সম্পর্কে বন্ধুত্ব, যেন ছেলে বা মেয়ে যেন ভয় না পায় যে এটা আমার বাবা, সে মনে করবে এইটা আমার ফ্রেন্ড। যখন এটা মনে করবে তখন কিন্তু নিয়মিত খোঁজ নেবে যে বাবা তুমি স্কুলে গেছো কিনা, তুমি কলেজে গেছো কিনা, আচ্ছা কলেজে বলো তো তোমার কোন শিক্ষকটা ভালো পড়ায়, কোন শিক্ষকটার শুনতে ভালো লাগে, নাম বলো তো, আচ্ছা এটা বলো তো তোমার ওই স্যারের নাম্বারটা দাও তো, আমি একটু কথা বলি। এই যে টিচার, ছাত্র এবং অভিভাবক লিঙ্ক রোড যাকে বলা হয়, যদি অভিভাবক যদি সচেতন অভিভাবকের কাজটি করে, তাহলে পরে একটি সময় যে ওই ছাত্র যতই এদিক ওদিক যাওয়ার চেষ্টা করুক সে যেতে পারবে না। শিক্ষকের কথা বললো যে আমার ছাত্র, আমার মেয়েটা গেছে কিনা, ছাত্র বাপকে বললো যে অমুক টিচার আমাকে ভালো পড়ায়, তাহলে এই যে লিঙ্ক রোডটা তৈরি হলো, এতে কিন্তু 3 দিক দিয়ে বেড়া তৈরি হলো, ওই ছাত্র ইনশাল্লাহ আগামী দিনে ভালো কিছু হবে। ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, মেহেরপুর প্রতিদিন স্টুডিওতে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মেহেরপুর প্রতিদিনের নিয়মিত আয়োজন শিক্ষা ভাবনা। শিক্ষা ভাবনায় মেহেরপুরের শিক্ষা নিয়ে আমরা যত রকম সমস্যা আছে এবং সেগুলো সমাধানের জন্য কিভাবে মেহেরপুরকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়, মেহেরপুর জেলার শিক্ষার মান বৃদ্ধি করা যায়, সেগুলো নিয়ে আমরা আজকে কথা শুনছিলাম। গাংনী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং আহ্বায়ক শিক্ষক কর্মচারী ঐক্য জোটের জনাব আবুল কালাম আজাদ স্বপন স্যারের কাছ থেকে। আগামীতে স্যার আপনার সাথে আবারও আমরা সময় নেব কোনো একদিন, এবং শিক্ষা নিয়ে আমরা কাজ করতে চাই। মেহেরপুর প্রতিদিন শিক্ষা নিয়ে মেহেরপুর জেলার মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য আপনারা যারা আছেন আপনাদের সাথে নিয়মিত কাজ করব, সেই প্রত্যাশা নিয়ে আপনাকে আবারও আমাদের এই স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আজকের উপস্থাপক চমৎকার একজন উপস্থাপক, এবং মেহেরপুর প্রতিদিন ছোট্ট একটি জেলাতে যে প্রোগ্রামটা চালু করেছে, এই প্রোগ্রামটাকে সহজতা করার জন্য যদি আমাদের শিক্ষক পরিবার, শিক্ষক সমাজ থেকে কোনো ধরনের কোনো হেল্প বা উপকার লেগে থাকে, আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত মেহেরপুর প্রতিদিনের এই যে শিক্ষা ভাবনাকে সহজতা করতে চাই, সাংগঠনিকভাবে বলেন, প্রতিষ্ঠান থেকে বলেন। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমার বিশেষ করে আমার গ্লোরিয়াসটা হলো এই যে শিক্ষাই একমাত্র হাতিয়ার, শিক্ষাই হোক দিন বদলের হাতিয়ার। ধন্যবাদ আপনাদেরকে।